শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় 11 দলীয় জোটের নিন্দা, নিরাপত্তা নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান, নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ। আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। একটি দলের বিরুদ্ধে টাকা, ধর্মীয় প্রলোভনে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির। পরিবারতন্ত্রের বিজয় চায় না জামায়াত, নির্বাচনী প্রচারে ডাক্তার শফিকুর। প্রচারণায় মাইক ব্যবহারের শিথিলতা সহ শিগগিরই পরিবর্তন আসছে নির্বাচনী আচরণবিধিতে। তদারকিতে ইসিকে আরও তৎপর হওয়ার তাগিদ। এবং কুমিল্লা জেলা কারাগারের সীমানা প্রাচীর নিয়ে সরকারি 2 দপ্তরের দ্বন্দ্ব। দেয়াল নির্মাণে চলাচলে ভোগান্তির শঙ্কা, নগর পরিকল্পনার পরিপন্থী বলছে সিটি কর্পোরেশন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি মেহেরিন আইনি। শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তুচ্ছ ঘটনায় বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষে নিহত হয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। আহত হয়েছেন 2 দলের অর্ধ শতাধিক নেতাকর্মী ও সমর্থক। এই ঘটনার জন্য শেরপুরের বিএনপির সাবেক এমপিকে দায়ী করেছেন স্থানীয় জামায়াত। তবে স্থানীয় বিএনপির দাবি, ভোটের পরিবেশ নষ্ট করতে জামায়াতই এমন ঘটনা ঘটিয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নির্বাচনী পরিবেশ নিশ্চিতে ইসি ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে 11 দলীয় ঐক্য। বিস্তারিত প্রতিবেদনে। বুধবার শেরপুর 3 ঝিনাইগাতি আসনে সব দলের প্রার্থীদের একই মঞ্চে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। আয়োজনে অংশ নেয় জামায়াত ও বিএনপি। তবে চেয়ারে বসা নিয়ে 2 পক্ষের বাকবিতণ্ডায় বাঁধে বিপত্তি। হঠাৎই ছড়িয়ে পড়ে উত্তেজনা, শুরু হয় সংঘর্ষ। আহত হন সংবাদকর্মী সহ উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক মানুষ। সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। এ বিষয়ে জামায়াত নেতারা অভিযোগ করে বলেন, অনুষ্ঠান থেকে বেরিয়ে ঝিনাইগাতি ত্যাগ করার সময় পথিমধ্যে প্রশাসনের সামনেই বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্দেশে তার অনুসারীরা জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় জামায়াতের কয়েকজনকে তুলে নিয়ে মারধরের অভিযোগও করেন তারা। অতর্কিতভাবে প্রশাসনের উপস্থিতিতে আমাদের জামাত শিবির ভাইদের উপর হামলা করে। এই হামলা করা অবস্থায় এবং আমাদের কিছু ভাইদেরকে তুলে নিয়ে ঘরে নিয়ে নির্যাতন করেন। এই বিএনপির এই নির্মম হামলা এভাবে আমার ভাই মৃত্যুবরণ করবে আমি কল্পনাও করতে পারি নাই। শেরপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, তিনি স্বয়ং এই সন্ত্রাসীদের মাঝে উপস্থিত থেকে শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং শেরপুরের সন্ত্রাসীদেরকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। অন্যদিকে এই ঘটনার জন্য জামায়াতকেই দায়ী করেন শেরপুর 3 আসনের বিএনপি প্রার্থী রুবেল। বলেন, নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামায়াত পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তাদের সঙ্গে স্টিক ছিল, লাঠি ছিল এবং চেয়ার। এই চেয়ারগুলি দিয়ে, স্টিক দিয়ে, লাঠি দিয়ে তারা আমাদের লোকজনকে আহত করে। এই সহিংস ঘটনা পিছনে জামাত সুপরিকল্পিতভাবে নির্বাচনটাকে প্রতিহত করার জন্য, বিলম্বিত করার জন্য, নির্বাচনের পরিবেশ নষ্ট করার জন্য তারা এই উদ্যোগ গ্রহণ করছে। এদিকে এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, কোনো গরিমসি জাতি বরদাস্ত করবে না। এছাড়াও তীব্র নিন্দা জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে 11 দলীয় ঐক্যজোট জানায়, সকল প্রার্থী, দলীয় কর্মী ও সাধারণ ভোটারদের জানমালের নিরাপত্তা রক্ষায় নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন শেরপুর। শেরপুরে জামায়াত নেতা হত্যা ও নির্বাচনী প্রচারে নারীদের হেনস্থার প্রতিবাদে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ডাকসু নেতারা। এ সময় ভিপি সাদেক কায়েম,
অভিযোগ করেন 12 ফেব্রুয়ারির আগেই বিএনপি পরাজিত হবার ভয়ে হত্যার পথ বেছে নিয়েছে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত ও নির্বাচনী প্রচারণায় নারী হেনস্থাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ ঘটনায় বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান। হাসান আল মাহমুদের রিপোর্ট। বুধবার মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শেরপুরে জামাত নেতাকে কুপিয়ে হত্যার বিচার ও নির্বাচনী গণসংযোগে নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে মিছিল করেন ডাকসু নেতারা। এ সময় হত্যাকাণ্ডের বিচার, সহিংসতা বন্ধে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। হলপাড়ার বিভিন্ন রাস্তা ঘুরে রাজু ভাস্কর্যে শেষ হয় বিক্ষোভটি। এ সময় ডাকসু নেতারা অভিযোগ করেন, নির্বাচন বানচাল করতেই এমন হত্যাকাণ্ডের আশ্রয় নিচ্ছে বিএনপি। এই বায়াসনেস দেখিয়ে যদি আবার নতুন করে আমার সোনার বাংলাকে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত স্বপ্ন দেখে থাকো, সেই দাঁত ভাঙা জবাব দিতে রেডি আছি আমরা। সারা দেশে আমাদের পর্দাসীন নারীদের উপরে যেভাবে বিএনপির হাইলারা চাপিয়ে পড়েছে, এটার জবাব বাংলাদেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। আজকে নারীদেরকে আপনারা ভয় পান, নারীদের কালো হিজাব থেকে আপনারা ভয় পান, আসলে আপনারা তো বাংলার জনগণকেই ভয় পান। এমন হত্যাকাণ্ড ঘটিয়ে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন ডাকসু জিএস এস এম ফরহাদ। আর ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে পরাজয়ের ভয়েই হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড ধারাবাহিকতা এখানেই থামে নাই। আমরা দেখেছিলাম সেই 14 জুলাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, 14-15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রীদের উপর হামলা করেছিল। এখন আমরা দেখি বিএনপির সন্ত্রাসীরা গ্রামে গ্রামে নারীদের উপর হামলা করছে। সেন তাদের উপরে সেন। এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগেই পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই। আপনার দলকে আপনি সংস্কার করেন, জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এদিকে একই দাবিতে বুধবার মধ্যরাতে বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এমন হত্যাকাণ্ড ঘটতে থাকলে নির্বাচন নিয়ে শঙ্কার কথাও জানান শিক্ষার্থীরা। হাসান আল মাহমুদ, এখন, ঢাকা। দীর্ঘ 22 বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো বৃহস্পতিবার রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ 3 জেলায় হবে জনসভা। সমাবেশ উপলক্ষে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এরই মধ্যে মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপির নেতাকর্মীরা। বিস্তারিত রাকিবুল হাসানের প্রতিবেদনে। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট 11টি জনসভা করেছে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে কাল আসছেন রাজশাহীতে। জনসভার বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হয়েছে মঞ্চ। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে 4টি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ইনশাল্লাহ আমরা আশা করছি যে 50 থেকে 60 লক্ষ লোক হবে। আমরা এখানে জায়গা দিতে পারবো না। সকল শ্রেণীর পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন। ফলে সারা বাংলাদেশে মানুষের আবেগ কিন্তু অন্যরকম ভাবে একটা ভিতরে কাজ করছে। কালকে যে সমাবেশ অনুষ্ঠিত হবে, এই যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশটি আসলে একটি ঐতিহাসিক সমাবেশ হিসেবে রাজশাহীতে রূপান্তরিত হবে। এই লক্ষ লক্ষ মানুষ তাকে আনন্দে বরণ করে নেবে। জিয়াউর রহমানকে, খালেদা জিয়াকে এবং তার সন্তানকে যে কি ভালোবাসে তার প্রমাণ কালকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। জনসভা উপলক্ষে দুপুরে সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নির্বাচনে এই বিভাগে ভালো করবে দলীয় প্রার্থীরা। ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্যে দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। 39টি আসনে ইনশাআল্লাহ সর্বময় বিজয় সুনিশ্চিত করবে। আশেপাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। বেলা 12টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে দুপুর 12:30টায় মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকালকে আমাদের প্রাণপ্রিয় নেতা ঐতিহাসিক মাদ্রাসা মাঠে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন। এখানে 12টায় 12:30টায় ভাষণে উপস্থিত হবেন। দ্যাট ইজ ফাইনাল। জনসভা মঞ্চে রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারেক রহমান।
পরে সভা শেষে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন তিনি। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। নির্বাচনী জনসভায় যোগ দিতে দীর্ঘ ২২ বছর পর আজ রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। উপলক্ষে রাজশাহীতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ বিষয়ে আরও জানাতে নগরীর মাদ্রাসা মাঠ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, আর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীদের সমাগম কেমন, বিস্তারিত জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক যে মাদ্রাসা মাঠ, সেখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা সকাল থেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে। আমরা ভোর থেকেই দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকটি, বিশেষ করে দূরবর্তী যে জেলাগুলো আছে সেখান থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে আসা শুরু করে দিয়েছে। আর একদমই যেহেতু এটা একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে এখানে, বিশেষ করে যারা বিএনপি করে দীর্ঘ সময় ধরে, তারা হয়তো তারেক রহমানকে সরাসরি এভাবে দেখার সুযোগ পায়নি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বিগত ২২ বছর পর তিনি কিন্তু এই রাজশাহীতে কিন্তু আসছেন। এর আগে ২০০৪ সালে তিনি একটি কর্মী সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন, কিন্তু এবারে তার যে আগমন সেটা কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এবার তিনি একটি দলের প্রধান হিসেবে যে নির্বাচনী জনসভায় সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন, যাকে কেন্দ্র করে এখানে স্থানীয় নেতাকর্মী সহ এই উত্তরাঞ্চলে যেসব নেতাকর্মী আছেন এবং বিএনপির সমর্থক আছেন তাদের ভিতর কিন্তু এক ধরনের উৎসবের আমেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবং স্থানীয় যারা নেতা আছেন তারা বলছেন যে এটি একটি ঐতিহাসিক মাইল ফলক হতে যাচ্ছে, কারণ এখানে যে লোক সমাগম হবে সেটি আসলে অতীতের যে রেকর্ড সেটি কিন্তু ভেঙে যাবে বলেও কিন্তু তারা প্রত্যাশা করছেন। যেহেতু তারেক রহমান আজকে 12টার দিকে রাজশাহীর যে বিমানবন্দর আছে সেখানে আসবেন এবং তারপরে তিনি সরাসরি সেখান থেকে শাহ মখদুম রহমতুল্লাহর যে মাজার আছে সেখানে গিয়ে তিনি মাজার জিয়ারত করবেন। তারপরেই কিন্তু এখানে দুপুর 2টা নাগাদ এই মাদ্রাসার মাঠে কিন্তু তিনি তার যে নির্বাচনী জনসভা, এই প্রধান অতিথির যে বক্তব্য সেটি কিন্তু দেবেন। এবং এখানে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন মামুনুর রশিদ, যিনি রাজশাহী মহানগর বিএনপির সভাপতি, এবং পুরো যে অনুষ্ঠানটি এটি সঞ্চালনা করবেন মাহফুজুর রহমান রিটন, যিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। পাশাপাশি এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি যে এই আয়োজনে, এই নির্বাচনী জনসভায় রাজশাহী ছাড়াও কিন্তু এখানে নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকেও কিন্তু প্রার্থী এবং যারা সমর্থক আছে তারা কিন্তু আসবে। এবং এখানে সর্বমোট 39টি আসনের বিভিন্ন বিএনপি থেকে মনোনীত প্রার্থীদের কিন্তু তারেক রহমান নিজ হাতে তার যে দলীয় যে প্রতীক সেটি কিন্তু উপহার দেবেন। সব মিলিয়ে এখানে নির্বাচনের আগে যে তারেক রহমানের আগমন সেটি আসলে একটা ঐতিহাসিক মাইল ফলক হিসেবেই দেখছেন এখানকার যারা নেতাকর্মী আছেন। তারা বলছেন যে খুব হয়তো ভালো একটা জনসভায় এখানে তারা অংশগ্রহণ করতে পারবেন, এমনটা কিন্তু এখন পর্যন্ত তারা প্রত্যাশা করছেন। রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের আগমনের এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান। নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। গুলশানে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে মুখপাত্র মাহদি আমিন বলেন, একটি রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্ট সরকারের ভাষা ব্যবহার করছে এবং নির্বাচনী মাঠে টাকার প্রলোভন ও ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে। এদিকে বিকেলে গুলশানে তারেক রহমানের পক্ষে প্রচার করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিস্তারিত আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। নির্বাচন যতই এগিয়ে আসছে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার বাড়ছে বলে অভিযোগ দলটির। রাজধানীর গুলশানে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কমিটির মুখপাত্র মাহদি আমিন অভিযোগ করেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল পতিত ফ্যাসিস্ট সরকারের ভাষা ব্যবহার করে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। একটি নির্দিষ্ট দলের শীর্ষ পর্যায়ের নেতারা নতুন করে পতিত ফ্যাসিবাদের মতন করে পুরনো মিথ্যা ও প্রতারণামূলক দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন বয়ান প্রচারের দায়িত্ব গ্রহণ করেছেন। অথচ এটি আজ জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি রাষ্ট্র পরিচালনায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। মাহদি আমিন আরও বলেন, নির্বাচনী মাঠে টাকার প্রলোভন দেখিয়ে এবং ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে ভোট চেয়ে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। সংসদ নির্বাচনে
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 4 অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী কিংবা তার পক্ষে অন্য কেউ নির্বাচনী এলাকায় বসবাসকারী ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে কোনো প্রকার চাঁদা, অনুদান বা উপহার প্রদান করতে বা প্রদানের প্রতিশ্রুতি দিতে পারবেন না। এদিকে রাজধানীর গুলশানে তারেক রহমানের পক্ষে প্রচার করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গুলশান 2 থেকে শুরু হওয়া এই প্রচার কার্যক্রম ফিরোজার সামনে থেকে ঘুরে গুলশান 1-এ গিয়ে শেষ হয়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জামায়াতের মহিলা সমাবেশে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, 18 কোটি মানুষের দেশে ব্যক্তি, গোষ্ঠী বা পরিবারতন্ত্রের বিজয় চায় না জামায়াত। ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। এর আগে নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে গণসংযোগ করেন ডাক্তার শফিকুর রহমান। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। বুধবার দুপুরের পর থেকেই মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে একে একে জড়ো হতে থাকেন নারীরা। বিকেল 3:30টার মধ্যেই ভরে যায় স্কুল মাঠ। ঢাকা 15 আসনের প্রার্থী জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ। জামায়াতের ইতিহাসে এটিই প্রথম প্রকাশ্য নারী সমাবেশ। সমাবেশে আমিরের পক্ষে ভোট চান তার সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য ডাক্তার আমিনা বেগম। মহিলা জামায়াতের নেত্রীরা অভিযোগ করেন, সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন নারীরা। আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি, সুখের, ন্যায় ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। এ সময় নির্বাচনী প্রচারে মা বোনদের অনেক জায়গায় বাধা দেয়া এবং হামলার অভিযোগ করেন তিনি। পুরুষদের মতো নারীরাও কর্মক্ষেত্রে সমান অবদান রাখবেন। সম্মান এবং নিরাপত্তার সাথে আমরা তার যে কোনো মূল্যে নিশ্চিত করব ইনশাআল্লাহ। চলাচলের জন্য বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস থাকবে, পিক আওয়ারে তাদের জন্য আলাদা গাড়ি থাকবে। কর্মক্ষেত্রে মায়েদের জন্য সেখানে বেবি কর্নার থাকবে, ব্রেস্ট ফিডিং কর্নার থাকবে, ডে কেয়ার থাকবে। যে সমস্ত মায়েরা সন্তান পুষেন তাদের জন্য আমরা 5 ঘন্টা কর্মঘণ্টা করতে চাই। কিছু লোক রই শুরু করে দিল। 5 ঘন্টা করলে তারা তো আর মানুষ তাদেরকে কর্মক্ষেত্রে নেবে না। আমাদের কথাগুলো না শুনেই চিৎকার শুরু করে দিল, লাফালাফি শুরু করে দিল। আমরা কি বলেছি তারা বোঝারও চেষ্টা করে নাই। এর আগে নিজ নির্বাচনী এলাকায় সকাল থেকেই প্রচারে ব্যস্ত সময় কাটান জামায়াতের আমির। উত্তর কাফরুল হাই স্কুল এলাকা থেকে শুরু করে উত্তর ও পূর্ব কাফরুলের বিভিন্ন সড়কে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। শুধু নাসিরউদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করব, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে হবে। কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে বিষয়গুলো নেভিগেট করা। আমরা কিছু প্রতিকার পেয়েছি, একেবারে পাই নাই তা বলবো না, তবে আরো অনেক প্রয়োজন আছে। নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। এরপর সন্ধ্যারাতেও মিরপুর 13 ও মিরপুর 10-এ জনসংযোগ ও পথসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। যুবকদের বেতার ভাতা দিয়ে অসম্মানিত করবে না জামায়াত, বরং যোগ্য করে গড়ে তুলে হাতে কাজ তুলে দেয়া হবে। আমরা নিজের কপাল বদলানোর চেষ্টা করব না, আমরা জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য দিন রাত আপনাদেরকে সাথে নিয়েই আমরা খেতে যাব, লড়ে যাব ইনশাআল্লাহ। আমরা থামবো না, আমাদেরকে কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। যুব সমাজ পরিবর্তন চাই। 12 তারিখ ভোট এবং 13 তারিখ দেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে বলে আশা প্রকাশ করেন জামায়াতের আমির। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহারের শিথিলতা সহ শিগগিরই আচরণবিধিতে বেশ কয়েকটি পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিষয়টি নিশ্চিত করে ইসি আব্দুর রহমানুল মাসুদ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগ গুরুতর হলে কমিশন নিজ থেকেই তদন্তের ব্যবস্থা করবে, অন্যথায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বরাবর অভিযোগ জানাতে হবে। এদিকে বিশ্লেষকরা বলছেন, আচরণবিধি মনিটরিংয়ে ইসির তৎপরতা বাড়ানো জরুরি। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। সংগ্রামী সাথী বন্ধুগণ,
রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারণায় রাত ৮টার পর মাইকের ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও মধ্যরাত পর্যন্ত মাইক ব্যবহার করে চলছে নির্বাচনী সমাবেশ। যদিও এই নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে রাজনৈতিক মহলে। এদিকে নির্বাচনী প্রচারে ভোটার প্রতি 10 টাকা খরচ করার বিধান থাকলেও এবার সামাজিক যোগাযোগ মাধ্যমেই প্রচারণার সুযোগ নিয়ে বিপুল পরিমাণ অর্থ খরচ করছে দলগুলো। পরিসংখ্যান বলছে ইসির বিধি ভেঙেই আনুষ্ঠানিক প্রচার শুরুর আগেই দলগুলো ফেসবুকে 50 লাখ টাকার বেশি ব্যয় করে, যেটির বর্তমান হিসেব বেড়েছে কয়েক গুণে। এতে বিএনপি জামায়াত কেউ পিছিয়ে নেই। একই সাথে ধর্মীয় উপাসনালয়গুলোতেও আচরণবিধি অমান্য করে চলছে প্রচারণা। ইসির হিসাবে গত 8 থেকে 26 জানুয়ারি পর্যন্ত এসব ঘটনায় 128টি নির্বাচনী এলাকায় 144টি আচরণবিধি লঙ্ঘনে 94টি মামলা সহ 9 লাখের বেশি জরিমানা করা হয়েছে। মূল্যবোধ বিশ্লেষকরা বলছেন আচরণবিধির এসব বিষয়ে মনিটরিংয়ে ইসির তৎপরতা বাড়াতে হবে। প্রয়োজনে বিধিমালায় সংশোধনেও জোর দেন তারা। একজন প্রার্থী এই যে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে টাকা পয়সা খরচ করছে এটা মনিটরিং নাই। যদিও প্রার্থীরা নির্বাচনের পরে 30 কার্য দিবসের মধ্যে তাদের একটা খরচ হিসাব জমা দেয়, ওখানে খাতওয়ারি একটা বর্ণনা থাকে, কিন্তু ওটা কতটুকু সত্য এটা দেখার মতো কোনো মেকানিজম এখন পর্যন্ত আমাদের দেশে নাই। নির্বাচন কমিশন এমন পদ্ধতি নির্ধারণ করেনি যেটার মাধ্যমে নির্বাচনী ব্যয় লাগাম টানা যেত এবং পরবর্তী নির্বাচনী ব্যয়কেও যদি নির্বাচনী ব্যয় অস্বাভাবিকভাবে নির্বাচনী ব্যয়ের ব্যাপারে যদি গোপনীয়তা তারা অনুসরণ করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত। তো এটা বহুলাংশে নির্বাচন কমিশন দায়ী আমি মনে করি। এই নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ বলেন, আচরণবিধি ভঙ্গের অভিযোগকে গুরুতর মনে করলে কমিশন নিজ থেকেই তদন্তের ব্যবস্থা করবে। অন্যথায় সংক্ষুব্ধরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ জানাতে পারে। যে সমস্ত ঘটনা ঘটছে বা ঘটনার আরো যদি ঘটে তার জন্য বিচার বিভাগীয় যে কমিটি আছে সেখানে দয়া করে যারা ক্ষতিগ্রস্ত মনে করেন তারা গিয়ে সেখানে অভিযোগ করবেন। এনও অফিসেও জানাতে পারে, উপজেলা নির্বাচন অফিসারও দিতে পারে, রিটার্নিং অফিসার কাছেও জানাতে পারে। প্রচারণায় মাইকের সংখ্যা 3টি থেকে শিথিলতা আনা সহ আচরণবিধিতে শীঘ্রই কয়েকটি পরিবর্তন আসতে যাচ্ছে। আচরণ বিভাগের কিছু পরিবর্তনের জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং সেটা চলে গেছে। মাইকের যে সংখ্যা ছিল সেই সংখ্যাটাও তুলে ফেলছি, তবে 8টা থেকে রাত 8টার পরে যাতে না হয় সেটা বড় কথা। কোনো প্রার্থী তথ্য গোপন করে সংসদ সদস্য নির্বাচিত হলেও তার সদস্যপদ বাতিল হবে। এর আগেও যে কোনো সময়ে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। কুমিল্লায় জেলা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে 2 সরকারি দপ্তরের মাঝে দ্বন্দ্ব। এ নিয়ে কারা কর্তৃপক্ষ সিটি কর্পোরেশনের শীর্ষ কর্তাদের মধ্যে প্রকাশ্যে বাকবিতণ্ডাও হচ্ছে। নগরবাসীর অভিযোগ, সড়কের পাশে দেয়াল নির্মাণ হলে চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হবে। আর সিটি কর্পোরেশন বলছে সংকট এড়াতে পুরো বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে। মাসুদ আলমের প্রতিবেদন। কুমিল্লার ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এই সড়ক ঘেঁষে জেলা কারাগারের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সামনে এসেছে কারা কর্তৃপক্ষ ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে বিরোধ। নির্মাণ চলাকালে সাম্প্রতিক 2 দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহ আলমের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও সড়ক বিভাগের চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত কাজ স্থগিত রাখার কথা থাকলেও তা মানেননি কারা কর্তৃপক্ষ। এতে বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। অপরিকল্পিত নগরায়নের শহরের অধিকাংশ সড়কই সংকীর্ণ, নিত্য যানজট তো আছেই। এমন পরিস্থিতিতে সড়ক ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণকে অযৌক্তিক বলছেন স্থানীয়রা। যেহেতু বিভাগ হবে, আমি মনে করি যে এই জায়গাটা যেভাবে আছে ভবিষ্যতে অবশ্যই আমাদের রাস্তা প্রশস্ত করতে হবে। হ্যাঁ, যদি না করে তাহলে আমরা যানজটের ভোগান্তি আমাদের কুমিল্লাবাসী পেতেই হবে। কোন অবস্থায় যদি জেলখানা কর্তৃপক্ষ যদি তাদের রাস্তাটা প্রসারিত দেওয়াল প্রসারিত করে আমাদের রাস্তাটা সংকুচিত করে ফেলে, তাতে আমাদের জনদুর্ভোগ আরো বৃদ্ধি পাবে। তারা শুধু এই সাইড দিয়ে করে না, তারা ওই যে আবার জেলখানার পিসি দিয়েও ওদিক দিয়েও আবার নিয়ে রাস্তার সাথে ওয়াল করে ফেলতেছে, সীমানা প্রাচীর করতেছে, কিন্তু আসলে এটা কিন্তু উচিত না। সহজের তথ্য মতে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত এই সড়কের বড় অংশ নগরীর ভেতর দিয়ে গেছে। সড়কের দুপাশে রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাও। যথাযথ সংরক্ষণ না হলে দখলদারিত্বে সড়কটি ভয়াবহ যানজটের এলাকায় পরিণত হবে বলে আশঙ্কা নগরবাসীর। সভ্যতা আরেকটা সভ্যতা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের সঙ্গে লড়াই করবে,
এটা কুমিল্লাবাসী হিসাবে আমরা বলতে পারি না। আমরা গণতন্ত্রকে দিয়ে আমরা ধ্বংস করে আসবো, যে উনি যাতে কাজ বন্ধ রাখে। কারা কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার স্বার্থে নিজেদের মালিকানাধীন জায়গায় দেয়াল নির্মাণ করা হচ্ছে, আর সিটি কর্পোরেশনের দাবি তাদের না জানিয়ে এমন নির্মাণ নগর পরিকল্পনার পরিপন্থী। আমাদের কারাগারের বাউন্ডারি ওয়াল আপনারা জানেন যে কারাগার সবচেয়ে স্পর্শকাতর একটা প্রতিষ্ঠান, মানে এটা যদি ওয়ালটা না থাকে যে কোনো নাশকতা হয় হয় যে এটা কারাগারের জায়গা না, তো সবাই মাপবে, মেপে যদি দেখে যে না এটা কারাগারের জায়গা না, তাহলে যেভাবে এখানে আমার ব্যক্তিগত কোনো বিষয় তো না। নিরাপত্তা দেয়াল করবেন এতে কোনো সন্দেহ নেই এবং সেটি আবশ্যকতা রয়েছে, কিন্তু সেটা অবশ্যই অন্য প্রতিষ্ঠান এবং অন্য সংস্থার যে সেবার কোনো সুবিধাকে ঘাটতি করে নয়, যে তিনি রাস্তাটা এমন জায়গায় এনে কেটেছেন যে এখন আমাদের রাস্তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। উন্নয়ন কাজ শুরুর আগে জনস্বার্থ, নগর পরিকল্পনা ও মানুষের চলাচলের বিষয়টি যেন সর্বোচ্চ গুরুত্ব পায়, উন্নয়ন যেন ভোগান্তির কারণ না হয়, সেই প্রত্যাশা নগরবাসীর। মাসুদ আলম, এখন, কুমিল্লা। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সরবরাহ বেশি থাকায় মাগুরায় সব ধরনের সবজির দাম কম রয়েছে, তবে পাইকারি থেকে খুচরা বাজারের তফাৎটা বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। এরপরও সবজির বাজার স্বাভাবিক থাকায় ক্রেতা পর্যায়ে স্বস্তি ফিরেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জেলার একতা কাঁচা বাজার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, বাজারে সবজির দাম কেমন দেখছেন জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? আমি এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় পাইকারি ও খুচরা সবজি বাজার মাগুরা একতা কাঁচা বাজারে। এখানে সকাল থেকেই কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে আসছে এবং এই বাজারটিতেই কিন্তু বিক্রি করে। এখান থেকে 4টি উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু এই মাগুরার এই সবজি কিন্তু বিক্রি হয়। তাই যে সবজি, প্রত্যেকটা সবজির দাম কিন্তু এখানে কিন্তু কম রয়েছে। এক কথায় 100 টাকা হইলে কিন্তু 5 থেকে 7 কেজি সবজি কিন্তু এখানে কিন্তু কেনা যাচ্ছে। তবে সবজির দাম নিয়ে ক্রেতারা যেমন বেশ স্বস্তিতে রয়েছে এবং এই বিক্রেতারাও বলছে যে বেশ কিছুদিন আগেও সবজির যে দাম ছিল, বর্তমান শীতের সবজি বাজারে প্রচুর আশায় কিন্তু এই সবজির দাম কিন্তু হাতের নাগালে রয়েছে এবং এতে ক্রেতারাও যেমন খুশি, তেমন এই সবজির দাম যদি এরকম থাকে কিন্তু ব্যবসায়ীরাও তারাও খুশি। তবে যে ক্রেতারা যেটা অভিযোগ করছে, তারা যেটা জানিয়েছে যে প্রত্যেকটা সবজির দাম কম থাকলেও কিন্তু যেটা খুচরা পর্যায়ে কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। তা ক্রেতারা যেটা জানাচ্ছেন বা অভিযোগ করছেন যে পাইকারি পর্যায়ে সবজির যে দাম যেভাবে কম রয়েছে, খুচরা পর্যায়ে কিন্তু কিছুটা বেশি রয়েছে। তো এই বিষয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে মূলত এই শীতের সবজি অনেক অংশে যাতায়াতের জন্য, পরিবহনের জন্য তারা কিন্তু অনেক কিছুটা লস হয়ে যায় এবং সেই যার কারণে কিন্তু খুচরা পর্যায়ে তারা কিন্তু কিছুটা দাম বাড়াইতে কিন্তু তারা বাধ্য হয়। তো সবকিছু মিলিয়ে যে মাগুরা বাজারে সবজির দাম কিন্তু বেশ কমেছে। তো এই ছিল মাগুরা যে সব থেকে বড় সবজির বাজার থেকে সর্বশেষ। মাগুরার সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন বিশ্বজিৎ বাপি। নওগাঁর মাঠে মাঠে এখন হলুদের সমারোহ। ঊর্ধ্বমুখী ভোজ্য তেলের বাজার ধরতে জেলার কৃষকরা চাষ করছেন সরিষা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ব্যাপক ফলনের আশা তাদের। দাম ভালো পাওয়ার আশা কৃষকদেরও। আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। নওগাঁর মাঠে মাঠে হলুদ ফুলের সমারোহ। মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি, মান্দা উপজেলার ভারসো ও বাঁকাপুর গ্রামের বিস্তীর্ণ মাঠ জুড়ে চোখে পড়ে এমন দৃশ্য।
চলতি মৌসুমে প্রায় ৩,২৮০ হেক্টর জমিতে আবাদ কম হয়েছে সরিষার। উন্নত জাত বাড়ি ১৭ ও ২০ এবং বিনা ৪ ও ৫ সরিষার চাষ করায় ফলনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি বিভাগের। উৎপাদিত ফসল ঘরে তুলতে পারলে লাভের স্বপ্ন কৃষকের। এবছর আল্লাহ দিলে আমি ৩-৩.৫ বিঘা বাড়ি সরষা লাগাইছি। মোটামুটি কিছু নিজস্ব জমি বিঘা ২ বন্ধক আছে, আর বাদ বাকি সব কন্ট্রাক্টের মাটি। কৃষকরা জানান, সরিষা আবাদে খরচ ও পরিশ্রম কম। বাজারে ভোজ্য তেলের দাম বেশি হওয়ায় সরিষার ভালো দাম পাওয়ার আশা তাদের। এছাড়া একই জমিতে বড় আবাদ করায় খরচও কম, এতে লাভবান হয় কৃষক। দুইটা ফসল হয়, একটা হচ্ছে আমন ধান মাঝখানে পড়ে থাকে, ওই সময়টা হলে সরিষা করা হয়। সারা বছর এটা আমরা খাই এবং স্বাস্থ্যের জন্য ভালো, এবং গবাদি পশুর জন্য এটা খোলটা উপকারী। আশাবাদী আমরা ভালো ফলন পাবো এবং ভালো টাকা পাবো। জেলায় এবছর প্রায় ৫৪,০০০ কৃষককে উন্নত জাতের বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, সাথে সাথে জমি স্বাস্থ্য ভালো হচ্ছে। আর কৃষককে উদ্বুদ্ধ করার জন্য আমরা এবছর প্রায় ৫৪,০০০ কৃষককে প্রণোদনা দিয়েছি, বীজ দিয়েছি, সার দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৫৬,৮২০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে, যা থেকে ১,১৩,০০০ টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য ৮৪৭,৭৫,০০০ টাকা। আব্বাস আলী, এখন নওগাঁ। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন সকাল। কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই মারা গেছেন। বিমানটিতে ১৩ যাত্রী ও ২ ক্রু ছিলেন। বিমানের যাত্রী তালিকায় দেশটির আইন প্রণেতা ডায়োজেনাস কুয়েন্টেরো এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেডোর নাম ছিল। দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫ ভেনেজুয়েলার সীমান্তের কাছে একটি পাহাড়ি অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। কুকুটা শহর থেকে ১০০ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত ওকানা শহরে অবতরণের ১১ মিনিট আগেই বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। দুর্ঘটনাস্থলে কলম্বিয়ার গেরিলা গোষ্ঠীর নিয়ন্ত্রণ বলে জানা গেছে। আটাশ বছরেও প্রাণঘাতী নিপা ভাইরাস থেকে রক্ষায় আবিষ্কার হয়নি কার্যকর টিকা বা ওষুধ, যার কারণে একটি দেশে এর প্রাদুর্ভাব দেখা দিতেই প্রতিবেশী সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে নিপা ভাইরাসে আক্রান্ত রোগীর খবর বিমানবন্দরে সতর্কতা জোরদার করেছে থাইল্যান্ড, নেপাল সহ এশিয়ার কয়েকটি দেশ। তহিদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। নিপা ভাইরাস শূকর ও বাদুড়ের মতো প্রাণীদের মাধ্যমে ছড়ায় মানুষের শরীরে। এমনকি দূষিত খাবার কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে থাকা অন্য মানুষকেও আক্রান্ত করতে পারে ছোঁয়াচে এই রোগ। কোনো টিকা বা ওষুধ না থাকায় নিপা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃত্যুহার ৪০ থেকে ৭৫%। কোভিড-১৯ বা করোনার চেয়েও যা বেশি মারাত্মক। এসব কারণে এটিকে উচ্চ ঝুঁকির শীর্ষে থাকা ১০ রোগের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের পশ্চিমবঙ্গে এখন চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী এই ভাইরাস। ইতোমধ্যে বারাসাত এলাকার একটি বেসরকারি হাসপাতালের ৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২ নার্সকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন খবরে প্রতিবেশী দেশসহ পুরো এশিয়ায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ভ্রমণের মৌসুম হওয়ায় উদ্বেগও বাড়ছে। এই অবস্থায় বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে থাইল্যান্ড, নেপাল, চীন, তাইওয়ান, ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশ। বসানো হয়েছে থার্মাল স্ক্যানারও। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ফ্লাইটগুলোর যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার উপর বেশি জোর দেওয়া হচ্ছে। และยังไม่ได้มีหลักฐานการแพร่เชื้อมาสู่สุกรนะคะหรือว่ามาสู่คนแต่อย่างใดนะคะแต่เราก็ยังคงการเฝ้าระวังอยู่นะคะโดยต้องเรียนให้ทราบว่านิพาไวรัสเอง ভাইরাসটিতে আক্রান্ত হলে উপসর্গ দেখা দেওয়ার সময়কাল ৪ থেকে ১৪ দিন। আবার কখনো কখনো কোনো লক্ষণই দেখা যায় না। প্রাথমিক উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, পেশি ব্যথা, বমি ভাব এবং গলা ব্যথা। কিছু মানুষের ক্ষেত্রে তন্দ্রাচ্ছন্নতা, চেতনার পরিবর্তন এবং নিউমোনিয়াও দেখা দেয়। Probably kills most is called encephalitis, which is an infection and a swelling of the brain. And when you get a
encephalitis, you start feeling very unwell. You have high fever. You have very severe headaches, and you can have photophobia, where the light hurts your eyes. 1998 সালে মালয়েশিয়ার শূকর খামারিদের মধ্যে প্রথম শনাক্ত হয়েছিল নিপা ভাইরাস। পরে এটি ছড়িয়ে পড়ে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরে। যে গ্রামে ভাইরাসটি প্রথম আবিষ্কৃত হয়েছিল তার নামানুসারেই এর নামকরণ করা হয়। তখন ভাইরাসটি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় 100-র বেশি মানুষ এবং 10 লাখ শূকর মেরে ফেলা হয়েছিল। এর ফলে খামারি এবং গবাদি পশু ব্যবসার সাথে জড়িতদের ব্যাপক অর্থনৈতিক ক্ষতিও হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। খরচ কমিয়ে প্যাকেজিং এবং ডেলিভারির গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে ই কমার্স জায়ান্ট অ্যামাজন, যার কারণে এবার 16,000 কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। এতে 3 মাসে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 30,000-এ। এর মধ্যে সামনে আরও ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে চাকরি হারানোর আতঙ্কে সময় কাটছে হাজার হাজার কর্মীর। বাকিটা জানাচ্ছেন তৌহিদুর রহমান। বৈশ্বিক চাকরির বাজারে দিন দিন হুমকি হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, যার জ্বলজ্বন্ত উদাহরণ হয়ে উঠেছে বিশ্বের শীর্ষ ই কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। খরচ কমাতে এআই খাতে বিনিয়োগ ও দক্ষতা বাড়াতে ইতোমধ্যেই ছাঁটাই শুরু করেছে হাজার হাজার কর্মী। এবার বছরের শুরুতেই ঘোষণা দিল 16,000 কর্মী ছাঁটাইয়ের। 2025 সালের অক্টোবরে 14,000 কর্মী কমানোর 3 মাসের মাথায় এ নিয়ে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা দাঁড়াচ্ছে 30,000-এ, যা 3 দশকের মধ্যে মার্কিন প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় চাকরি ছাঁটাই। এমনকি 2023 সালে 27,000 কর্মী ছাঁটাইকেও ছাড়িয়ে গেছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কর্মী সংখ্যা 15 লাখের বেশি, যার মধ্যে কর্পোরেট কর্মীর সংখ্যা প্রায় 3.5 লাখ। হিসেব করলে দেখা যায় 30,000 কর্মী ছাঁটাইয়ের সংখ্যাটি কর্পোরেট কর্মী সংখ্যার প্রায় 10% সমান। এমনকি আরও ছাঁটাইয়ের পরিকল্পনা আছে বলেও আভাস দিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি। বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যামাজনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বেথ গ্যালেটি। মোট কথা, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর হতে উঠে পড়ে লেগেছে অ্যামাজন। প্রতিষ্ঠানটির দাবি, কোভিড-19 মহামারীর সময় অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছিল, কারণ তখন অনলাইন শপিংয়ের চাহিদাও ছিল আকাশচুম্বী। এখন চাহিদা থাকলেও প্যাকেজিং এবং ডেলিভারির গতি বাড়াতে মানব শ্রম নির্ভরতা কমিয়ে প্রতিষ্ঠানে খরচ কমানোর উদ্দেশ্য। এর জন্য রোবোটিক্স প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়ানো হচ্ছে গুদামগুলোতে। এদিকে মঙ্গলবার ভুলবশত একটি ইমেইলেও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ফাঁস হয় অ্যামাজনের। সেই ছাঁটাই পরিকল্পনাটির নাম ছিল প্রজেক্ট ডন। অ্যামাজনের ওয়েব সার্ভিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কলিন অব্রের লেখা ইমেলটিতে বলা হয়, যুক্তরাষ্ট্র, কানাডা ও কোস্টারিকা থেকে কিছু কর্মী ছাঁটাই করা যেতে পারে। খসড়া পরিকল্পনাটি ভুলবশত কিছু কর্মীর কাছে যেতেই দেশগুলোতে থাকা হাজার হাজার অ্যামাজন কর্মী চরম অস্থিরতায় সময় কাটাচ্ছেন। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। নীতিমালা বলছে বিপিএল শেষের আগে খেলোয়াড়দের বেতনের অন্তত 75% পরিশোধ করতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। তবে বাস্তবতা বলছে ভিন্ন তথ্য। টুর্নামেন্ট শেষের পর প্রায় সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুরো পারিশ্রমিক পেয়েছে কেবল এক দলের ক্রিকেটাররা। বিস্তারিত জুবার আহমেদের প্রতিবেদনে। আরও একবার বিপিএল শেষ হলো পারিশ্রমিক বিতর্ক আর আলোচনা নিয়ে। টুর্নামেন্ট শেষের আগেই 75% পারিশ্রমিক পরিশোধের নিয়ম থাকলেও প্রাপ্ত তথ্য বলছে বিপিএল এর দ্বাদশ আসরের 6 দলের মাঝে কেবল রাজশাহী ওয়ারিয়র্সই ক্রিকেটারদের পুরো বেতন দিয়েছে। টুর্নামেন্টের মাঝপথেই সিলেট টাইটান্স জানিয়েছিল খেলোয়াড়দের 75% পারিশ্রমিক পরিশোধ করেছে তারা। যদিও দলটির কোচিং স্টাফের একজন জানান, বেশ কিছু ক্রিকেটার কেবল 25% পারিশ্রমিক পেয়েছেন। বাকি টাকার চেক হাতে এলেও অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। আবার ঢাকা ক্যাপিটালস স্কোয়াডের সিনিয়র এক ক্রিকেটার জানান, রাজধানীর ফ্র্যাঞ্চাইজিও কেবল 25% পারিশ্রমিক দিয়েছে ক্রিকেটারদের। এরপর একটি নির্দিষ্ট সংখ্যা অ্যাকাউন্টে যোগ হলেও তার শতাংশের বিচারে একেবারেই নগণ্য। নোয়াখালী এক্সপ্রেসে পরিস্থিতি অবশ্য ভিন্ন। কেউ পেয়েছেন পুরো পারিশ্রমিক, আবার কেউ চেক নিয়ে অপেক্ষা করছেন টাকা জমা হওয়ার। আমারটা আমি 100% পেয়ে গেছি। আরও কয়েকজন প্লেয়ার যাদের সাথে কথা হয়েছে, আমার মনে হয় ওরও মনে হয় যে ফুল পেমেন্ট পেয়ে গিয়েছে। কিছু কিছু প্লেয়ার ডিউ আছে, ওটা আমাদের প্লেয়ারদের সাথে আমার ওরকম 3-4 জনের সাথে হয়েছে কথা, ওদের মনে হয় কিছুটা ডিউ আছে।
অবশ্য এসব নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বললেন, পারিশ্রমিক নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা যখন রিচেক করেছি, হ্যাঁ, এই রিচেকের মধ্যে দেখা যাচ্ছে যে আরও প্রায় 2 কোটি টাকার মতো লোকাল প্লেয়াররা পায়। ধরেন ঢাকার ব্যাংক গ্যারান্টি আছে, অন্যদের ব্যাংক গ্যারান্টি আছে, ক্যাশ টাকাও রাখা আছে। ক্যাশ মানে ওরা ব্যাংক ড্রাফটে দিছিল, আমাদের অ্যাকাউন্টে রাখা আছে, সেইগুলি আমরা প্লেয়ারদের দিয়ে দিব। অবশ্য পারিশ্রমিক ইস্যুতে ধোঁয়াশা কাটাতে সিলেট টাইটান্সের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করেও মন্তব্য পাওয়া যায়নি। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা। এশিয়ান কাপ শুরুর মাত্র 1 মাস আগে জাতীয় দলের ক্যাম্প রেখে বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দলের সঙ্গে উড়াল দিয়েছেন এই কোচ। তার অনুপস্থিতিতে আফ্রিদা ঋতুপর্ণাদের দায়িত্ব সামলাবেন ফিটনেস ট্রেনার লর্ড ম্যাক্রন। এশিয়ার সর্বোচ্চ আসরের আগে বাফুফের এমন সিদ্ধান্ত সঠিক নয় বলে মত সাবেক অধিনায়কের। বিস্তারিত শরীফ রোশনের প্রতিবেদনে। ক্যামেরা দেখে যেন পালিয়ে যাওয়ার বড্ড তাড়া জাতীয় দলের কোচ পিটার বাটলারের। তবে জাতীয় দলের কোচ হলেও তার ব্যস্ততা এখন বয়সভিত্তিক দল নিয়ে। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর গুরু দায়িত্ব যে নিজের কাঁধে তুলে নিয়েছেন ব্রিটিশ এই কোচ। এদিকে বুধবার থেকেই জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে। এশিয়ান কাপ শুরু হতে যে বাকি মাত্র 1 মাস। এর আগে বাংলাদেশের ধ্যান-জ্ঞান হওয়ার কথা ছিল এশিয়ার সর্বোচ্চ এই আসর ঘিরে। অথচ অস্ট্রেলিয়ান ফিটনেস ট্রেনার লর্ড ম্যাক্রনের কাছে দায়িত্ব ছেড়ে দিয়েছে বাফুফে। তবে ফেডারেশনের এমন কাণ্ডজ্ঞানহীন সিদ্ধান্তে সমালোচনায় মুখর সাবেক ফুটবলাররা। নেক্সট তার প্ল্যানিংগুলি কী হবে, আমরা কার কার সাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, আমরা কোন কোন কম্পিটিশনগুলি করবো, এগুলি সে যদি একটু এখন থেকে তার প্ল্যানিং করতো, আমার মনে হয় যে সেটা বেটার হতো। নিজেদের প্রস্তুত করতে গেল বছর থাইল্যান্ডের বিপক্ষে 2টা প্রীতি ম্যাচ আর ত্রিদেশীয় সিরিজ ছাড়া ভাগ্যে জোটেনি খুব বেশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচকে সামনে রেখে কিন্তু অনেক আগে একটা প্ল্যান দিয়েছিল। সেই প্ল্যানটার কিন্তু কিছুই নাই এখন। ভিয়েতনাম বলেন, আপনি যদি আউটকে স্ট্রং দল যেগুলি আছে, হ্যাঁ, আমরা যদি তাদের সাথে খেলে যেতে পারি, অ্যাটলিস্ট 2টা ম্যাচ যদি খেলে যেতে পারি আপনার অস্ট্রেলিয়াতে, দেন সেটা আমাদের জন্য ভালো। ইতিহাস গড়ে এশিয়ান কাপে বাংলাদেশের নাম লেখানো নারী ফুটবলারদের প্রস্তুতির ঘাটতি বিশাল সুযোগ হাতছাড়া হবে না তো বাফুফের এই উদাসীনতায়? এশিয়ার মঞ্চে নিশ্চয়ই মিলবে সেই উত্তর। শরীফ রওশন, এখন, ঢাকা। শেষ করবে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় 11 দলীয় জোটের নিন্দা। নিরাপত্তা নিশ্চিতে ইসিকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। নির্বাচনী সহিংসতার বিরুদ্ধে রাজধানীতে বিক্ষোভ। আজ উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান। একটি দলের বিরুদ্ধে টাকা, ধর্মীয় প্রলোভনে ভোট চাওয়ার অভিযোগ বিএনপির। পরিবারতন্ত্রের বিজয় চায় না জামায়াত, নির্বাচনী প্রচারে ডাক্তার শফিকুর। প্রচারণায় মাইক ব্যবহারের শিথিলতা সহ শিগগিরই পরিবর্তন আসছে নির্বাচনী আচরণ বিধিতে। তদারকিতে ইসিকে আরও তৎপর হওয়ার তাগিদ। এবং কুমিল্লা জেলা কারাগারের সীমানা প্রাচীর নিয়ে সরকারি 2 দপ্তরের দ্বন্দ্ব। দেয়াল নির্মাণে চলাচলে ভোগান্তির শঙ্কা। নগর পরিকল্পনার পরিপন্থী বলছে সিটি কর্পোরেশন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।